আজকের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কর্ণাটকের কলবুর্গি জেলার একটা ঘটনা। কলবুর্গিতে একটা প্রাইমারি গভর্নমেন্ট স্কুলে ইমতিয়াজ নামের একজন শিক্ষক ছিল। বয়স ছিল তার 30 বছর। 2005 সালে কর্ণাটকের শিবমোগা জেলার ভদ্রাবতী থেকে একজন লেডিজ টিচার, নাম ছিল লক্ষ্মী, বয়স ছিল 27 বছর, তার পোস্টিং হয় সেই স্কুলে যেখানে আগে থেকেই ইমতিয়াজ কাজ করছিল। দুজন সেম স্কুলে কলিগ ছিল। ধীরে ধীরে বন্ধুত্বের পর তাদের মধ্যে প্রেম হয়। তারা দুজন বিয়ে করতে চাইছিল। তাদের ধর্ম আলাদা, একজন হিন্দু একজন মুসলিম। স্বাভাবিক যে বাড়ির লোকজনেরা বা সমাজ ব্যাপারটাকে খুব হাসি মুখে মেনে নেবে না। তো দুজনেই নিজের নিজের বাড়িতে জানায় যে তারা বিয়ে করতে চাইছে। বাড়ির লোকজন বলে যে না, কোনোভাবেই এটা সম্ভব নয়। তারা কিন্তু চুপচাপ 2011 সালে বিয়েটা সেরে ফেলে। কেউ জানতো না বাড়িতে। 2014-তে তারা অফিসিয়াল বিয়েটা সারে, মানে অন পেপার কোর্ট ম্যারেজ করে। তখন কিন্তু বাড়ির লোকজন জানতে পারে যে এরা 2011-তে কাউকে না জানিয়ে বিয়ে সেরেছিল। বাড়ির লোকজন দুঃখ পায়, কিন্তু এত বছর পরে স্বাবলম্বী দুজন মানুষ যদি বিয়ে করে, তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো পথই ছিল না বাড়ির লোকজনের। বিরক্ত হয়, সাময়িক তাদের সাথে কথাবার্তা বন্ধ করে দেয়, কিন্তু কিছু করার নেই, এইভাবেই চলতে থাকে। 2014-তেই লক্ষ্মীর ছেলে হয়। এদিকে লক্ষ্মীর মা, লক্ষ্মীর সাথে কিন্তু নিয়মিত সে কানেক্টেড ছিল ফোন কলে। তো সে লক্ষ্মীকে বলে যে আমার বয়স হয়েছে, বাড়িতে কেউ নেই আমাকে দেখার, তো তুমি প্লিজ আমার কাছে এসো, তুমি যেহেতু আমার একমাত্র সন্তান, তো আমার দেখাশোনা তোমারই করা উচিত। লক্ষ্মীও দেখে হ্যাঁ ঠিক, এখন বৃদ্ধ বয়সে মা তাকে ডাকছে। তো সে ট্রান্সফারের জন্য একটা আবেদন করে। তার ট্রান্সফারটা হয়েও যায়। সে ভদ্রাবতীতে চলে আসে, যেখানে সে বড় হয়েছিল। ভদ্রাবতীতে নিজের স্কুলের কাছে একটা ভাড়ায় ঘর নেয়, সেখানে এনে নিজের মাকে রাখে। মা যখন লক্ষ্মী স্কুলে যেত তখন বাচ্চাটাকে সামলাতো। এরপরে মাঝে মাঝে তার হাজবেন্ড যাওয়া আসা করছিল। হাজবেন্ডের ভালো লাগছিল না, ফ্যামিলি এক জায়গায়, সে এক জায়গায়। সেও কিন্তু ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিল, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা হোল্ডে রাখা হয়েছিল, তখনও হয়নি। প্রায় 1.5 বছর কেটে যায়। লক্ষ্মী এক জায়গায় আর ইমতিয়াজ আর এক জায়গায়। 2016 সাল 8ই জুলাই লক্ষ্মী নিজের হাজবেন্ডের যে বড় দাদা, তার নাম ছিল এজাজ আহমদ, তাকে ফোন করে। এজাজ অবাক হয়ে যায়, কারণ এই পর্যন্ত কখনোই তার ভাইয়ের বউয়ের সাথে তার কথা হয়নি। ভাই যবে থেকে অন্য ধর্মের মেয়ের সাথে বিয়ে করেছিল, বাড়ির কেউ তার সাথে কথা বলতো না। শুধু এই বড় দাদা এজাজ তার সাথে ফোন কলে যুক্ত ছিল। লক্ষ্মী এজাজকে ফোন কলে বলে যে আমার যে বাচ্চা তোমাদের ফ্যামিলির বাচ্চা, আমার বাচ্চা যাতে ভালোভাবে মানুষ হয়, তো এই বিষয়ে তোমাদেরও লক্ষ্য রাখা উচিত। সে বলে অবশ্যই উচিত, আমাদের ফ্যামিলির বাচ্চা, আমরা চাই যে বাচ্চাটা ভালো হোক, বড় হয়ে কিছু করুক। তখন লক্ষ্মী বলে তাহলে কিন্তু তোমার উচিত আমার সঙ্গ দেয়া। সে বলে হ্যাঁ নিশ্চয়, কেন দেব না সঙ্গ। তখন লক্ষ্মী বলে যে আমার হাতে তোমার ভাই মারা গেছে, এমন কিছু ঘটেছিল আমাদের মধ্যে, সে আমার প্রত্যেক কাজে প্রত্যেক কথার বিরোধিতা করত। তো রাগের মাথায় আমি এই ঘটনা ঘটিয়ে ফেলেছি, তো প্লিজ তুমি সঙ্গ দিও, আর তুমি এমন কিছু করো না যাতে আমার ছেলেকে আমার থেকে আলাদা হয়ে যেতে হয়। এই ব্যাপারটা বলে সে ফোন রেখে দেয়। কিন্তু এজাজ ব্যাপারটা শুনে বিরক্ত হয়েছিল। এতদিন সে নিজের ভাইয়ের বউয়ের সাথে কখনোই কথা বলেনি, এত বছরে সে প্রথমবার ভাইয়ের বউয়ের সাথে কথা বললো, আর তাকে শুনতে হলো যে তার ভাইয়ের বউ তার ভাইকে মেরে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে পুলিশকে ব্যাপারটা জানিয়ে দেয়। পুলিশ চলে আসে। ভদ্রাবতীতে যে ঠিকানাটা এজাজ তাকে দিয়েছিল, স্কুলের কাছে একটা ভাড়া ঘর, সেখানে গিয়ে দেখা যায় যে সে বাড়ি ছেড়ে চলে গেছে, বাড়িতে তালা। খুব বেশিক্ষণ টাইম লাগেনি, 9 জুলাইতেই কিন্তু লক্ষ্মী নিজের অন্য একটা ভাড়া বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছিল।
লক্ষ্মীর সাথে অ্যারেস্ট হয়েছিল কৃষ্ণমূর্তি নামের একজন ভদ্রলোক, যেও লক্ষ্মীর বয়সী, সঙ্গে লক্ষ্মীর মা আর লক্ষ্মীর ছোট্ট বাচ্চা। লক্ষ্মীকে আর কৃষ্ণমূর্তিকে অ্যারেস্ট করা হয়। তারপরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরে যে ঘটনাটা পুলিশ জানতে পেরেছিল সেটা হচ্ছে, লক্ষ্মী যখন চাকরি পায়নি তখন লক্ষ্মী যেখানে থাকতো, ছোটবেলা থেকে যেখানে সে বড় হয়েছিল, সেখানে তার বয়ফ্রেন্ড ছিল কৃষ্ণমূর্তি কম বয়সের টাইমে। তারপরে লক্ষ্মীর চাকরি হয়ে যায়। লক্ষ্মী ভদ্রাবতী ছেড়ে কুলবর্গীতে চলে যায়। সেখানে গিয়ে তার ইমতিয়াজের সাথে প্রেম হয়। ইমতিয়াজ ছিল লক্ষ্মীর কলিগ। প্রেম সম্পর্ক চলে, তাদের ছেলে হয়, তাদের সংসার বেশ ভালোই সুখেই চলছিল। হঠাৎ করে লক্ষ্মীর মা লক্ষ্মীকে নিজের কাছে ভদ্রাবতীতে ডাকে। লক্ষ্মী ট্রান্সফার নিয়ে ভদ্রাবতী চলে আসে। লক্ষ্মীর হাজবেন্ডও ট্রান্সফারের চেষ্টা করেছিল, কিন্তু তখনও তার অ্যাপ্লিকেশনটা হোল্ডে ছিল, তাকে ট্রান্সফার দেওয়া হয়নি। সে মাঝে মাঝে নিজের স্ত্রীর কাছে, নিজের ছেলের কাছে আসছিল। সে বার কয়েক নিজের স্ত্রীর কাছে যখন আসে, তখন কৃষ্ণমূর্তিকে দেখেছিল নিজের স্ত্রীর বাড়িতে। স্ত্রী বলেছিল এটা তার আত্মীয়। সে আর তার মা ছোট বাচ্চাটাকে নিয়ে যেহেতু একা থাকে, এই আত্মীয় বিভিন্ন কাজে, বাজার হাট করা, ওষুধ কিনে দেওয়া, ডাক্তারের কাছে যাওয়া, এই সমস্ত ব্যাপারে হেল্প করে। ইমতিয়াজ লক্ষ্মীর বাড়ির কোনো লোকজন, কোনো রিলেটিভকে চিনত না, কারণ লক্ষ্মীর ফ্যামিলি কখনো তাকে জামাই হিসেবে অ্যাকসেপ্টই করেনি। তার সন্দেহের কোনো ব্যাপার ছিল না। সে বুঝতে পারে যে হ্যাঁ, কৃষ্ণমূর্তি তার ওয়াইফের রিলেটিভ। আসলে কৃষ্ণমূর্তি তার ওয়াইফের পুরনো বয়ফ্রেন্ড। আবার যখন ভদ্রাবতীতে লক্ষ্মী ফিরে আসে, সেই পুরনো সম্পর্ক শুরু হয়ে যায়। লক্ষ্মীর মা বয়স্ক মহিলা, তিনি এই ব্যাপারগুলো দেখছিলেন। প্রত্যেক দিন কৃষ্ণমূর্তি তাদের বাড়িতে আসছিল। তিনি বুঝতেও পারছিলেন ব্যাপারটা, কিন্তু তিনি বিরোধিতা করেননি, কারণ তার যে জামাই ইমতিয়াজ, তাকেও তিনি কোনোদিন জামাই হিসেবে মন থেকে মেনে নেননি। বারবার ইমতিয়াজ যখন কৃষ্ণমূর্তিকে দেখছিল বাড়িতে এসে, তার এবার সন্দেহ হয়। সে কিন্তু বিভিন্ন ব্যাপারে নিজের স্ত্রীকে বকাঝকা শুরু করে, বোঝাতে শুরু করে, বলতে শুরু করে যে কি কি কাজ আছে, আমি যখন আসবো তখন আমাকে বলো। রোজ রোজ কৃষ্ণমূর্তি এভাবে তোমার বাড়িতে কেন আসবে, বা তার আসা উচিত না। লক্ষ্মী যখন দেখে যে তার বর বিরোধিতা শুরু করেছে, সে ইরিটেট হয়ে যায়, সে বিরক্ত হয়। কৃষ্ণমূর্তি আর লক্ষ্মী দুজনে মিলে প্ল্যানিং করে যে না, এভাবে চলে না, ইমতিয়াজকে মাঝখান থেকে সরাতে হবে। তো তারা প্ল্যানিং করে নেয়। 8 জুলাই ইমতিয়াজ নিজের স্ত্রীর কাছে এসেছিল 2-1 দিনের জন্য। স্ত্রী বিভিন্ন রকম রান্না করে রেখেছিল, তাকে খাবার খাওয়ায়। প্ল্যান মোতাবেক খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল ঘুমের ওষুধ। ইমতিয়াজ অজ্ঞান হয়ে যায়। ইমতিয়াজ অজ্ঞান হওয়ার পরে সে নিজের পুরনো প্রেমিক কৃষ্ণমূর্তিকে ডাকে। পাশের ঘরেই শুয়ে আছে মা আর ছেলে। কৃষ্ণমূর্তি আর লক্ষ্মী দুজনে মিলে ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করে ইমতিয়াজকে মেরে ফেলে। কৃষ্ণমূর্তি নিজের ভাই শিবরাজু, তার নাম, তাকে ফোন করে ডাকে। শিবরাজু নিজের ইনোভা গাড়ি নিয়ে চলে আসে। সেই গাড়িতে ইমতিয়াজের বডি রাখা হয়। কৃষ্ণমূর্তি আর তার ভাই শিবরাজু ইনোভা গাড়িতে ইমতিয়াজের বডি রেখে ভদ্রা নদীর ধারে গিয়ে নদীতে রাতারাতি বডিটা ফেলে দেয়। ফিরে চলে আসে যে যার নিজের বাড়ি। লক্ষ্মী কিন্তু তারপর থেকেই একটু অদ্ভুত আচরণ করতে শুরু করে। তার মনে হয়েছিল সে যদি জেলে চলে যায় তাহলে তার বাচ্চাটার কি হবে। সে চাইছিল শ্বশুর বাড়ির 2-1 জন লোক যদি তাকে সাপোর্ট করে, বা তারা যদি পুলিশে কমপ্লেন না করে, তাহলেই হয়তো কেউ জানতে পারবে না। সে কিন্তু জানতো 2-1 দিনের মধ্যেই শ্বশুর বাড়ির লোকজন বুঝতে পারবে যে ইমতিয়াজ নিখোঁজ। ইমতিয়াজের দাদা
সব সময় কানেক্টেড ছিল ফোন কলে নিজের ভাইয়ের সাথে। সেই জন্য সে মনে করে এজাজকে যদি সে নিজের দিকে টেনে নিতে পারে, এজাজকে যদি সে বুঝিয়ে ফেলতে পারে যে খুব অসুবিধার মধ্যে বা না চাইতেই সে তার ভাই ইমতিয়াজকে শেষ করে ফেলেছে, তাহলে হয়তো এজাজ তার সঙ্গ দেবে ছোট বাচ্চাটার কথা ভেবে। মা যদি বাচ্চাকে মানুষ না করে, মা যদি জেলে থাকে, তাহলে বাচ্চাটার জীবন নষ্ট হবে, সে হয়তো একজন ভদ্র মানুষ তৈরি হতে পারবে না। এই সমস্ত ব্যাপারগুলো যদি বলা হয় এজাজকে, তাহলে এজাজ পুলিশকে খবর দেবে না। এই কথা ভেবেই সে কিন্তু এজাজকে ফোন করে ব্যাপারটা বলেছিল, যেটা হয়তো অত তাড়াতাড়ি না বললে অত তাড়াতাড়ি ব্যাপারটা ডিসক্লোজ হতো না। 7 আর 8 তারিখ মধ্যের যে রাত, সেই রাতে এই ঘটনা ঘটেছিল। 8 তারিখে সকালবেলায় লক্ষ্মী এজাজকে ফোন কলে ব্যাপারটা জানিয়েছিল। 9 তারিখে ডুবুরি নামিয়ে পুলিশের টিম বডিটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল। আসলে লক্ষ্মী কোনো পেশাদার ক্রিমিনাল নয়, প্রথমবার সে এত বড় ক্রাইম করেছিল। সে বুঝতে পারছিল না যে কি করা উচিত, সে নিজেকে সামলে রাখতে পারছিল না। তারপরে পুলিশে খবর দেওয়া হয়, ব্যাপারটা সামনে আসে। এই ঘটনাটা এখন এই আগস্ট মাসে ভাদ্রা কোর্ট থেকে কৃষ্ণমূর্তি আর তার বান্ধবী লক্ষ্মীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আর তার যে ভাই ইনোভা গাড়ি যে নিয়ে এসেছিল শিবরাজু, তাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এটা কিন্তু হাইকোর্টের একটা অর্ডার, এরপরে ব্যাপারটা হয়তো সুপ্রিম কোর্টেও যাবে।